একটা শহর যেটাকে গড়ে তুলতে একজন রাজা ছেড়ে দিয়েছিলেন নিজের বহু বছরের রাজধানী। একটা শহর যার প্রতিটা রাস্তা আগে থেকেই পরিকল্পনা করে আঁকা হয়েছিল। আর একটা শহর যাকে আজ পৃথিবী চেনে পিঙ্ক সিটি নামে। কিন্তু প্রশ্নটা হলো কেন হঠাৎ একটা নতুন শহর তৈরি করার প্রয়োজন পড়েছিল? আর কি এমন ছিল এই শহরে যা ৩০০ বছর পরেও তাকে ভারতের সবচেয়ে বিস্ময়কর শহরগুলোর মধ্যে একটায় পরিণত করেছে? এই গল্প শুধু জয়পুরের নয়, এই গল্প একজন মানুষের স্বপ্নের, একজন এমন রাজার যিনি বিশ্বাস করতেন একটা শহর শুধু বাড়ি, রাস্তা আর প্রাসাদ দিয়ে তৈরি হয় না, একটা শহর তৈরি হয় দূরদৃষ্টি দিয়ে। চলুন সময়কে প্রায় ৩০০ বছর পিছিয়ে নিয়ে যাই। ১৮ শতকের শুরু। রাজপুতানার রাজধানী তখন আমের, আজ যেটাকে আমরা আমের ফোর্ট নামে চিনি। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা সেই বিশাল দুর্গ দেখতে যতটা শক্তিশালী, বাস্তবে ততটাই সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রাজ্য বড় হচ্ছে, মানুষ বাড়ছে, বাণিজ্য বাড়ছে, কিন্তু পাহাড়ের উপর একটা শহরেরও তো সীমা আছে। নতুন রাস্তা বানানো কঠিন, নতুন বাজার তৈরি করা কঠিন, আর সবচেয়ে বড় কথা, জলের অভাব দিন দিন বাড়ছিল। সবাই জয় সিং দ্বিতীয় বুঝতে পারলেন এই রাজধানী নিয়ে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। অনেক রাজা হয়তো দুর্গটাকেই আরও বড় করার চেষ্টা করতেন, কিন্তু তিনি অন্যরকম সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন পুরনো রাজধানীকে বড় করবেন না, বরং শূন্য থেকে গড়ে তুলবেন একটা সম্পূর্ণ নতুন শহর। এমন একটা সিদ্ধান্ত যেটা সেই সময় ছিল অবিশ্বাস্য। ভাবুন তো, আজ যদি কোনো দেশের সরকার ঘোষণা করে আমরা নতুন রাজধানী তৈরি করছি, খবরটা কত বড় হবে। ঠিক তেমনই প্রায় ৩০০ বছর আগে এই সিদ্ধান্তও ছিল যুগান্তকারী। কিন্তু কোনো নতুন শহর বানানোই তো শেষ কথা নয়। প্রশ্ন হলো সেটা কেমন হবে। সেই উত্তর খুঁজতেই সবাই জয় সিং খুঁজে পেলেন এক অসাধারণ মানুষকে, বাংলার এক স্থাপত্যবিদ বিদ্যাধর ভট্টাচার্যকে। তাঁর হাতে তুলে দেয়া হলো একটা স্বপ্ন, কিন্তু এটা কোনো সাধারণ শহরের নকশা ছিল না। এটা হতে চলেছিল ভারতের ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত শহরগুলোর একটি। আর সেই স্বপ্ন কিভাবে বদলে দিল শুধু জয়পুর নয়, ভারতের নগর পরিকল্পনার ইতিহাসও। সেই গল্পই শুরু হচ্ছে এখন। বিদ্যাধর ভট্টাচার্য বাংলার এক শিক্ষিত ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা বিদ্যাধর শুধু একজন আর্কিটেক্ট ছিলেন না। সংস্কৃত শাস্ত্র, গণিত, স্থাপত্য, নগর পরিকল্পনা সব ক্ষেত্রেই ছিল তার অসাধারণ জ্ঞান। আর সেই কারণেই সবাই জয় সিং তার স্বপ্নের রাজধানীর দায়িত্ব তুলে দেন এই মানুষটার হাতে। ভাবুন তো, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে না ছিল কম্পিউটার, না ছিল অটোক্যাড, না ছিল স্যাটেলাইট সার্ভে, তবু এমন একটা শহরের নকশা তৈরি হয়েছিল যেটা আজও পৃথিবীর সেরা পরিকল্পিত শহরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। আপনি যদি আকাশ থেকে জয়পুরকে দেখেন, দেখবেন রাস্তা শুধু রাস্তা নয়, পুরো শহরটাই যেন বিশাল একটা জ্যামিতিক নকশা। প্রতিটা রাস্তা, প্রতিটা মোড়, প্রতিটা বাজার আগে থেকেই হিসেব করে বসানো হয়েছে। শহরটাকে ভাগ করা হয়েছিল ৯টি বড় অংশে। আজ আমরা যেটাকে আরবান প্ল্যানিং বলি, জয়পুর সেটা করে দেখিয়েছিল ১৮ শতকেই। আর বাজারগুলো প্রথমবার এলে মনে হয় সব দোকান যেন একই রকম, কিন্তু এর পেছনেও ছিল অসাধারণ পরিকল্পনা। গয়নার ব্যবসায়ীরা এক জায়গায়, কাপড়ের ব্যবসায়ীরা অন্য জায়গায়, হাতের কাজের কারিগরদের আলাদা এলাকা। আজ আমরা যেটাকে কমার্শিয়াল জোনিং বলি, জয়পুর সেটা প্রায় ৩০০ বছর আগেই করে ফেলেছিল। আর এবার আসি সেই প্রশ্নে যেটা প্রায় সবাই জানেন,
জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় কেন? অনেকেই ভাবেন শহরটা শুরু থেকেই গোলাপি ছিল। আসলে তা নয়। 1876 সালে ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস, যিনি পরে রাজা এডওয়ার্ড সপ্তম হন, তার আগমন উপলক্ষে পুরো শহরকে আতিথেয়তার প্রতীক হিসেবে গোলাপি রঙে রাঙানো হয়। সেই রঙই ধীরে ধীরে হয়ে ওঠে জয়পুরের পরিচয়। ইউনেস্কো জয়পুরকে শুধুমাত্র গোলাপি রঙের জন্য বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়নি, তারা স্বীকৃতি দিয়েছে এই শহরের অসাধারণ নগর পরিকল্পনাকে। সিটি প্যালেস, আজ আমরা যেটাকে শুধু একটা সুন্দর প্রাসাদ হিসেবে দেখি, একসময় এখান থেকেই পরিচালিত হতো পুরো কছওয়া রাজ্য। প্রতিটা যুদ্ধের সিদ্ধান্ত, প্রতিটা নতুন আইন এবং প্রতিটা কূটনৈতিক সম্পর্ক সবকিছু শুরু হতো এই প্রাসাদের দেয়ালের ভেতরেই। কিন্তু একটা বিষয় অনেকেই জানেন না, সিটি প্যালেস কোনো একজন রাজা একেবারে তৈরি করেননি। 1727 সালে সাওয়াই জয়সিং দ্য সেকেন্ড এর নির্মাণ শুরু করলেও পরবর্তী প্রায় 200 বছর ধরে একের পর এক শাসক নিজেদের সময় অনুযায়ী এর সঙ্গে নতুন অংশ যোগ করেছেন। তাই এই প্রাসাদের প্রতিটা অংশ এক একটা আলাদা সময়ের গল্প বলে। আপনি যদি চারিদিকে ভালো করে তাকান, দেখবেন রাজপুত স্থাপত্যের সঙ্গে মুঘল প্রভাব, আবার কোথাও ইউরোপীয় নকশার ছোঁয়া। মনে হতে পারে এত আলাদা আলাদা ধরন একসঙ্গে কেন? কারণ একটা রাজ্য যদি শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে, তাহলে তার স্থাপত্যেও সময়ের সঙ্গে বদলায়। আর সেই পরিবর্তনের জীবন্ত সাক্ষী এই প্রাসাদ। এবার চলুন প্রবেশ করি এমন একটা জায়গায় যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না, চন্দ্রমহল। আজ জয়পুরের প্রাক্তন রাজপরিবারের বাসস্থান। অনেকেই ভাবেন পুরো সিটি প্যালেসটাই যেন একটা জাদুঘর টাইপের। আসলে তা নয়। চন্দ্রমহলের একটা বড় অংশ এখনও রাজপরিবারের ব্যক্তিগত আবাস। অর্থাৎ 300 বছর পরেও এই প্রাসাদের একাংশে এখনও রাজপরিবারের উপস্থিতি রয়েছে। চলুন যাই এমন এক ঘরের সামনে যেটা পৃথিবীর অন্যতম অদ্ভুত রাজকীয় নিদর্শনের জন্য বিখ্যাত। দুটি বিশাল রূপোর কলস। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো শুধুই সাজানোর জিনিস, কিন্তু না। 1902 সালে মহারাজা সাওয়াই মাধো সিং দ্য সেকেন্ড যখন ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দ্য সেভেন্থের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছিলেন, তখন তিনি সমুদ্রযাত্রার সময় বিদেশে জলপান করতে রাজি হননি। তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন গঙ্গা জল, আর সেই গঙ্গা জল বহন করার জন্যই তৈরি হয়েছিল এই বিশাল দুটি রূপোর কলস। প্রতিটি কলস তৈরি হয়েছিল প্রায় 14,000টিরও বেশি রূপোর মুদ্রা গলিয়ে। আজও এগুলোকে বিশ্বের সবচেয়ে বড় স্টার্লিং সিলভারের পাত্র হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু এই প্রাসাদের সবচেয়ে সুন্দর জায়গাটা এখনও বাকি। 4টি দরজা, 4টি ঋতু, 4টি দেবতা, আর এক অসাধারণ শিল্পকর্ম। সবচেয়ে বিখ্যাত ময়ূর দরজা। দূর থেকে দেখলে মনে হয় এটা শুধু একটা সুন্দর দরজা, কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় প্রতিটা পালক, প্রতিটা রং, প্রতিটা নকশা যেন হাত দিয়ে আঁকা। জয়পুরের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যটাই তৈরি হয়েছিল রাজ্যের রানী এবং রাজপরিবারের মহিলা সদস্যদের জন্য, হাওয়া মহল। আজ পৃথিবীর প্রায় প্রত্যেক পর্যটক এখানে এসে ছবি তোলে, কিন্তু মজার ব্যাপার হলো যেটাকে সবাই প্রাসাদ বলে চেনেন, সেটা আসলে কোনোদিনই রাজপরিবারের থাকার প্রাসাদ ছিল না। এটা ছিল একটা পর্দা। শুনতে অদ্ভুত লাগছে,
তাহলে একটু পিছিয়ে যাই 1800 শতকের রাজস্থানে। রাজ পরিবারের নারীরা প্রকাশ্যে আসতেন না, এটাকেই বলা হতো পর্দা প্রথা। শহরে উৎসব হচ্ছে, রাজকীয় শোভাযাত্রা বেরিয়েছে, হাতির পিঠে চেপে সেনাপতি এগিয়ে যাচ্ছেন, বাজারে মানুষের ঢল, কিন্তু এই সব কিছুই তাঁরা দেখতেন অদৃশ্য থেকে। 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং তার প্রধান আর্কিটেক্ট লালচাঁদ উস্তাদকে এমন একটা স্থাপত্য বানাতে বললেন, যেটা একই সঙ্গে স্বাধীনতাও দেবে আবার গোপনীয়তাও রক্ষা করবে। ভাবুন তো, একটা ভবন যেখান থেকে আপনি বাইরের পুরো পৃথিবীটা দেখতে পারবেন, কিন্তু বাইরের পৃথিবী আপনাকে দেখতে পাবে না। আর সেখান থেকেই জন্ম নিল হাওয়া মহল। প্রথম দেখায় মনে হয় যেন গোলাপি পাথরের উপর সূক্ষ্ম লেসের কাজ করা হয়েছে, কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় পুরো স্থাপত্যটা যেন এক বিশাল মৌচাক। সারি সারি ছোট ছোট ঝাড়খা, একটার পর একটা, মোট 953টি। অনেকে ভাবেন এত জানলা শুধু সৌন্দর্যের জন্য, আসলে প্রতিটি জানলারই একটা কাজ ছিল। রাজস্থানের গরম কেমন সেটা এখানে যারা এসেছেন তারা খুব ভালোই জানেন। আজও গ্রীষ্মকালে দুপুরে বাইরে দাঁড়ানো কঠিন। তাহলে 300 বছর আগে বিদ্যুৎ ছাড়া এত বড় একটা স্থাপত্য মানুষ থাকতো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে এই অসংখ্য ঝরোখার মধ্যেই। ছোট ছোট খোলা অংশ দিয়ে বাতাস ভেতরে ঢুকে সরু পথ পেরিয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ত পুরো ভবনে। ফলে প্রকৃতির হাওয়াই হয়ে উঠত এক প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা। জয়পুর শহর নির্মাণে রাজপরিবারের সামনে শুধু চ্যালেঞ্জ ছিল না, ছিল আরও বড় একটা যুদ্ধ। এই মরুভূমিতে জল জোগাড় করার যুদ্ধ, কারণ এখানে প্রতিটা ফোঁটা জল ছিল সোনার থেকেও মূল্যবান। 1800 শতকের রাজস্থানে এক ফোঁটা জলও ছিল পরিকল্পনার বিষয়। হয়তো সেই কারণেই সওয়াই জয় সিং যখন জয়পুর গড়ার সিদ্ধান্ত নিলেন, তিনি শুধু প্রাসাদ আর রাস্তার কথা ভাবেননি, ভেবেছিলেন জল কোথা থেকে আসবে, কিভাবে সংরক্ষণ হবে, আর কিভাবে একটা বাড়তে থাকা শহরকে বছরের পর বছর বাঁচিয়ে রাখবে। এই গল্পটা বুঝতে হলে আমাদের যেতে হবে এমন একটা জায়গায় যেখানে সিঁড়ি নেমে গেছে মাটির গভীরে। পান্না মিনাকা কুণ্ড। রাজস্থানে বৃষ্টি হয় অল্প, আর যা হয় সেটাও বছরের কয়েকটা দিনের জন্যই। তাই শত শত বছর আগে এখানকার মানুষ বুঝে গিয়েছিল, বৃষ্টি থামার পর যদি জল ধরে রাখা না হয় তাহলে গরমের মরশুমে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছিল এই ধাপওয়ালা কুণ্ড। আরেকটা মজার বিষয় জানেন, এই সিঁড়িগুলো দেখলে মনে হয় যেন এক বিশাল জ্যামিতিক ধাঁধা। একদিক দিয়ে নেমে অন্য দিক দিয়ে উঠতে পারলেও একই সিঁড়ি ধরে ফিরে আসা কিন্তু সহজ নয়। কিন্তু এখনও বাকি জয়পুরের সবচেয়ে বিস্ময়কর প্রাসাদের গল্প। ঝিলের মাঝখানে একটা প্রাসাদ, চারদিকে শুধু জল। দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো প্রাসাদটাই ঝিলের উপর ভাসছে। জলমহল। প্রথমবার দেখলে প্রায় সবাই একই প্রশ্ন করেন, এটা কি সত্যিই জলের উপর বানানো? উত্তরটা না, জলমহল আসলে ভাসে না। 5 তলা এই প্রাসাদের 4টি তলাই বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। জলের উপরে আমরা যেটা দেখি সেটা আসলে পুরো স্থাপত্যের মাত্র এক অংশ। অনেকেই ভাবেন এটা ছিল রাজাদের থাকার প্রাসাদ। আসলে রাজপরিবার এখানে মূলত বিশ্রাম নিতে, শিকার করতে আর অবসর কাটাতেই আসতেন। আর যার বুকের উপর দাঁড়িয়ে আছে এই প্রাসাদ, সেই মানসাগর লেকও প্রকৃতির উপহার নয়। সপ্তদশ শতাব্দীতে একটা বাঁধ তৈরি করা হয়, ফলে জায়গাটা বড় হয়ে ওঠে আর আশপাশের এলাকার জন্য আরও বেশি জল জমিয়ে রাখা সম্ভব হয়। সেটাই মানসাগর লেক। জয়পুরকে রক্ষা করত একটা নয়,
তিনটে দুর্গ। আর আশ্চর্যের বিষয়, এগুলো আলাদা আলাদা দুর্গ হিসাবে ভাবলে ভুল হবে। আসলে এগুলো ছিল এক একটা বিশাল প্রতিরক্ষা ব্যবস্থার 3টি অংশ। একটা ছিল ঢাল, আরেকটা ছিল তলোয়ার, আর শেষেরটা ছিল পাহারাদার। চলুন শুরু করি সেই দুর্গ থেকে যেখান থেকে এই সাম্রাজ্যের শক্তির উত্থান, আমের ফোর্ট। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে যেন প্রাকৃতিকভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় এখানে কোনো ইট, কোনো প্রাচীর, কোনো দরজা অকারণে তৈরি হয়নি। সব কিছুরই একটা উদ্দেশ্য ছিল, শত্রুকে যতটা সম্ভব ধীর করে দেওয়া। খেয়াল করে দেখবেন, প্রধান প্রবেশপথ কখনো সোজা নয়, ঘুরে ঘুরে উঠতে হয়। কারণ যুদ্ধের সময় হাতি দিয়ে যদি দরজা ভাঙার চেষ্টা করা হতো তাহলে সেই গতি এখানেই কমে যেত। অর্থাৎ এই রাস্তা শুধু উপরে ওঠার রাস্তা নয়, এটাও ছিল প্রতিরক্ষার অস্ত্র। কিন্তু আমের ছিল রাজাদের থাকার জায়গা। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ছিল আরেকটা দুর্গ, আর সেই কারণেই আমেরের ঠিক উপরেই তৈরি হয়েছিল জয়গড়। অনেক পর্যটকই ভাবেন জয়গড় আর আমের আলাদা দুটি দুর্গ। আসলে এরা ছিল একে অপরের পরিপূরক। ইতিহাসবিদদের মতে দুই দুর্গের মধ্যে একটা গোপন সংযোগপথ ছিল, যাতে জরুরি অবস্থায় রাজপরিবার ও সৈন্যরা নিরাপদে এক দুর্গ থেকে অন্য দুর্গে যেতে পারতেন। জয়গড় রাজ্যের অস্ত্র তৈরির কেন্দ্র। তলোয়ার, বর্শা, ঢাল, কামান সব কিছুরই প্রস্তুতি চলত এই দুর্গের ভেতরে। আজ আমরা যেটাকে মিলিটারি প্রোডাকশন ফ্যাসিলিটি বলি, 300 বছর আগে সেটাই ছিল জয়গড়। আর এখানেই রয়েছে ভারতের ইতিহাসের অন্যতম কিংবদন্তি কামান, জয়বান কামান। এটা বিশ্বের সবচেয়ে বড় চাকাওয়ালা কামানগুলোর একটি। এটা শুধু অস্ত্র ছিল না, এটা ছিল শক্তির প্রদর্শন। শত্রুকে যুদ্ধের আগেই ভয় দেখিয়ে দেওয়ার জন্য এক নিঃশব্দ বার্তা। কিন্তু জয়পুরের প্রতিরক্ষা ব্যবস্থার শেষ অধ্যায় এখনো বাকি, নাহারগড় ফোর্ট। আরাবল্লী পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা এই দুর্গকে দেখে মনে হয় যেন পুরো শহরটার উপর নজর রাখছে। দিনে রাজধানীকে পাহারা দেওয়া, আর রাতে পাহাড়ের অন্ধকারে মিলিয়ে যাওয়া। লোকমুখে নাহারগড়কে ঘিরে আজও নানা গল্প শোনা যায়। কেউ বলেন এখানে নাহার সিং ভূমিয়ার আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু এই দুর্গের অবস্থান এমন ছিল যেখান থেকে বহু দূর পর্যন্ত নজর রাখা সম্ভব। কোন দিক থেকে শত্রু এগিয়ে আসছে, কত দূর পৌঁছেছে, সব কিছুর খবর দ্রুত পৌঁছে যেত নিচের রাজধানীতে। হয়তো সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই রাজ্য শুধু যুদ্ধ করেই টিকে থাকেনি, বুদ্ধি দিয়েও টিকে ছিল। একজন রাজাকে আমরা সাধারণত কিভাবে পরিকল্পনা করি? হাতে তলোয়ার, যুদ্ধক্ষেত্রে ঘোড়ার পিঠে, অথবা রাজসিংহাসনে বসে রাজ্য শাসন করছেন। কিন্তু যদি বলি জয়পুরের সবচেয়ে বিখ্যাত রাজা রাতের আকাশের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতেন, হয়তো বিশ্বাসই করবেন না। কিন্তু সাওয়াই জয় সিং দ্বিতীয় শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন এক কৌতূহলী মানুষ। তিনি বিশ্বাস করতেন একটা শক্তিশালী রাজ্য শুধু অস্ত্র দিয়ে তৈরি হয় না, জ্ঞান দিয়েও তৈরি হয়। আর সেই বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ আজও দাঁড়িয়ে আছে জয়পুর শহরের মাঝখানে, যন্তর মন্তর। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো বিশাল বিশাল পাথরের ভাস্কর্য। কেউ আবার বলেন আধুনিক আর্ট ইনস্টলেশনের মতো। কিন্তু এগুলোর প্রতিটাই আসলে এক একটা বৈজ্ঞানিক যন্ত্র। ভাবুন তো, আজ থেকে প্রায় 300 বছর আগে যখন টেলিস্কোপ খুবই সীমিত ছিল, তখন একজন রাজা পাথর আর মার্বেল দিয়ে আকাশ মাপার যন্ত্র বানাচ্ছেন। শুধু কল্পনা নয়, বাস্তবেও সাওয়াই জয় সিং বুঝতে পেরেছিলেন তখনকার দিনে আকাশ আর গ্রহ নক্ষত্র নিয়ে যে হিসেব করা হতো তাতে অনেক ভুল থেকে যেত। ক্যালেন্ডার, গ্রহ নক্ষত্রের অবস্থান, এমনকি সময় মাপার হিসাবও সবসময় ঠিক হতো না। তাই সাওয়াই জয় সিং চেয়েছিলেন নিজের চোখে
আরও নিখুঁতভাবে আকাশ পর্যবেক্ষণ করতে। আর সেই কারণেই শুধু জয়পুরেই নয়, দিল্লি, উজ্জয়িনী, বারাণসী আর মথুরাতেও তিনি তৈরি করেছিলেন এই পর্যবেক্ষণ কেন্দ্র। আর এই সবগুলোর মধ্যেই সবচেয়ে বড় আর সবচেয়ে উন্নত ছিল এই জয়পুরেরই যন্তর মন্তর। এবার এই বিশাল ত্রিভুজাকার স্থাপত্যটার দিকে তাকান। এটার নাম সম্রাট যন্ত্র। এটা শুধু পৃথিবীর সবচেয়ে বড় পাথরের সূর্যঘড়িগুলোর একটি নয়, এটা এমন নিখুঁতভাবে তৈরি যে পরিষ্কার আকাশে সময় প্রায় কয়েক সেকেন্ডের ব্যবধানেই নির্ণয় করা যায়। ভাবতেই অবাক লাগে, যেখানে আজ আমরা মোবাইল ফোন বের করে সময় দেখি, সেখানে 300 বছর আগে মানুষ ছায়া দেখে সময় মাপত। সওয়াই জয় সিংয়ের আগ্রহ শুধু আকাশেই সীমাবদ্ধ ছিল না, তিনি শিল্পকেও সমান গুরুত্ব দিতেন। জয়পুরের প্রাসাদগুলোয় যে সূক্ষ্ম নকশা দেখা যায়, যে রঙের ব্যবহার, যে পাথরের কারুকাজ, সেগুলো শুধু সাজানোর জন্য ছিল না। প্রতিটা ফুল, প্রতিটা ময়ূর বা প্রতিটা জ্যামিতিক নকশা কিছু না কিছু প্রতীক বহন করত। আজও জয়পুরের অসংখ্য কারিগর সেই শতাব্দী প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পাথরের উপর খোদাই, দেওয়ালে ফ্রেস্কো, হাতের আঁকা নকশা, ধাতুর সূক্ষ্ম কাজ, প্রজন্মের পর প্রজন্ম ধরে একই দক্ষতা, একই ধৈর্য আর একই ভালোবাসা। কিন্তু একটা শহরের আসল প্রাণ শুধু তার ইতিহাসে থাকে না, থাকে তার মানুষের মধ্যে, তার বাজারে, তার রান্নাঘরে, তার উৎসবে, তার প্রতিদিনের জীবনে। চলুন এবার দেখা যাক 300 বছর আগে সেই প্রচলন আজও কিভাবে বেঁচে আছে। আজও যদি সকালে জয়পুরের পুরনো শহরে হাঁটতে বেরোন, একটা জিনিস খুব সহজেই বুঝতে পারবেন। 300 বছর কেটে গেছে, শহর বদলেছে, গাড়ি এসেছে, মেট্রো এসেছে, নতুন নতুন বিল্ডিংও উঠেছে, কিন্তু পুরনো শহরের ছন্দটা আজও একই রয়ে গেছে। দোকানের শাটার উঠছে, মশলা পেশার শব্দ, গরম কচুরির গন্ধ, দূরে মন্দিরের ঘণ্টা, আর ধীরে ধীরে জেগে উঠছে গোলাপি শহর। এবার চলুন ঢুকে পড়ি জহুরি বাজারে। জহুরি শব্দটার অর্থ হলো গয়নার কারিগর। সওয়াই জয় সিং যখন জয়পুর পরিকল্পনা করেছিলেন, তখন থেকেই এই এলাকাকে গড়ে তোলা হয়েছিল রত্ন আর গয়নার ব্যবসার কেন্দ্র হিসাবে। আজও পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শুধু একটা গয়না কিনতে নয়, শতাব্দী পুরনো কারিগরির সাক্ষী হতে। আশ্চর্যের বিষয় হলো, অনেক দোকানেই আজও একই পরিবারের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে একই কাজ করে চলেছেন। হয়তো এটাই একটা শহরের সবচেয়ে বড় ঐতিহ্য। একটা শহর বড় হয় যখন তার মানুষ ভবিষ্যতের কথা ভাবতে শেখে। সওয়াই জয় সিং হয়তো জানতেন একদিন তার রাজত্ব শেষ হবে, সময় বদলাবে, সাম্রাজ্য বদলাবে, কিন্তু যদি একটা শহরকে সঠিকভাবে গড়ে তোলা যায়, তাহলে সেই শহর রাজাদের থেকেও অনেক বেশি দিন বেঁচে থাকবে। আজ 300 বছর পর আমরা সেই কথারই সাক্ষী। জয়পুর আজও বেঁচে আছে শুধু তার প্রাসাদে নয়, তার বাজারে, তার শিল্পীদের হাতে, তার উৎসবে, তার রঙে আর মানুষের হাসিতে। আর সেই কারণেই জয়পুরকে শুধু দেখা যায় না, জয়পুরকে অনুভব করতে হয়। হয়তো এই কারণেই পৃথিবীর কোটি কোটি মানুষের মতো আমরা এই শহর থেকে ফিরে যাই কিছু ছবি নিয়ে, কিছু স্মৃতি নিয়ে, আর একটা প্রশ্ন নিয়ে। যদি 300 বছর আগে একজন মানুষ এত দূরের ভবিষ্যতের কথা ভাবতে পারেন, তাহলে আমাদের শহরগুলোর জন্য কি রেখে যাচ্ছি আমরা? হয়তো প্রত্যেক মহান শহর আমাদের কাছে এই প্রশ্নটাই রেখে যায়, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ইতিহাসকে বারবার ফিরে দেখতে হয়। কারণ ইতিহাস কখনো শুধু অতীতের গল্প নয়, ইতিহাস ভবিষ্যতেরও আয়না। আমি কৌস্তুভ, আর আমার সঙ্গে শ্রীপর্ণা। আপনারা দেখছিলেন কানুশ্রী ক্রিয়েটস।
যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এমন মানুষের সঙ্গে যারা শুধু ঘুরতে নয়, জায়গাগুলোকে বুঝতেও ভালোবাসেন। কারণ পৃথিবীর প্রতিটা শহরেই একটা গল্প আছে, আর আমরা ফিরব সেই অজানা গল্প নিয়েই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে আরেকটি নতুন যাত্রায়।